এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জমিদার পুত্রের বিয়ে শেষে বউ নিয়ে বাড়ির সামনে আসতেই নববধূ এবং জমিদার কন্যাকে ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা। 7 বছর প্রেম করে আজ বিয়ে করেছিল চেয়ারম্যানের একমাত্র পুত্র শেখ নির্ঝর। মহা ধুমধামে হয়েছিল আজকের বিয়ের অনুষ্ঠান। শেখ বাড়ির চেয়ারম্যান সাহেবের একমাত্র সন্তানের বিয়ে বলে কথা, ধুমধাম তো হতেই হবে। এই শেখ বংশের পূর্বপুরুষেরা আবার স্থানীয় জমিদার ছিল। আজ শুধু চেয়ারম্যানের পুত্রবধূকেই নেয়নি ডাকাতেরা, সাথে নিয়েছে চেয়ারম্যানের ভাইয়ের বড় মেয়ে সূচনাকেও। কুমারী মেয়ে এবং নববধূ হারিয়া জমিদার বাড়ির সব আনন্দ যেন ভাটা পড়ে গিয়েছে। শেখ নির্ঝর বউ হারিয়ে খুবই ভেঙে পড়েছে। কেন তার বউ চুরি হলো কিছুই বুঝতে পারছে না সে। কে করেছে ঘটনা সেটাও বুঝতে পারছে না শেখ বাড়ির লোকেরা। বিয়ে শেষে বউ নিয়ে বাড়ি ফিরতে প্রায় রাত 8টা বেজে যায়, কিন্তু শেখ বাড়ির সামনে এসে দেখা যায় বাড়িতে ইলেকট্রিসিটি নেই। মফস্বল এলাকা, ঘন ঘন কারেন্ট চলে যায়, কিন্তু কারেন্ট চলে গেলেও তো শেখ বাড়িতে জেনারেটর চলে। সবাই ভাবছে জেনারেটর চলছে না কেন। আজ বাড়ির সবাই গিয়েছিল বউ আনতে। বাড়িতে শুধু 3 জন বিশ্বস্ত কাজের লোক রেখে গিয়েছিল, কিন্তু গেটের সামনে এসে বাড়িতে অন্ধকার দেখে চিৎকার করে কাজের লোক 3 জনকে ডাকলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। অন্ধকারে বউকে বরণ করবে কিভাবে, তাই বউকে গেটের সামনে রেখে জেনারেটর স্টার্টের অপেক্ষায় ছিল সবাই। এদিকে সারাদিন বিয়েবাড়ির ক্লান্তি শেষে গরমের মধ্যে অন্ধকারে সবাই এদিক সেদিক হাঁটতেছিল। ওইদিকে জেনারেটরও চালু হচ্ছিল না। এর মধ্যে চিৎকার শোনা যায়, বউ নিয়ে যাচ্ছে, বউ নিয়ে যাচ্ছে। সবাই এগিয়ে আসে। বউ নিয়ে যাচ্ছে মানে? কিন্তু সবাই বের হয়ে সামনে আসতে আসতে কয়েকজন লোক বউকে গাড়িতে তুলে ফেলে। আর গেটের সামনে থেকে 2 জন লোক তৎক্ষণাৎ বাইরে থেকে গেটে তালা মেরে দেয় এবং গাড়ি নিয়ে ছুটে পালিয়ে যায়। বউয়ের সাথে ওরা আরেকজন মেয়েকেও তুলে নেয়। অন্ধকারে এত মেহমানের মধ্যে তখন ঠিক বোঝা যায়নি যে কোন মেয়েকে ধরে নিয়েছে ডাকাতেরা। বাইরে থেকে গেটে তালা দিয়ে যাওয়ায় গেট খুলতে না পেরে ওয়াল টপকিয়ে নেমে বাইরে বের হতে হয়। এরপরে বাইরে থেকে গাড়ি ম্যানেজ করে বের হতে হতে ডাকাতের গাড়ি ঠিক কোন দিকে চলে গেছে কিছুই বোঝা যায় না। থানায় খবর দেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শত্রু সম্পর্কে চেয়ারম্যান সাহেব কোনো ধারণা দিতে পারে না পুলিশকে। বউকে ঘরের সামনে রেখে চেয়ারম্যান পুত্র নির্ঝর গিয়েছিল জেনারেটর স্টার্ট না হওয়ার কারণ জানতে, কিন্তু তার মধ্যেই ঘটে গেছে এই দুর্ঘটনা। বাড়ি আলোকিত করার পরে বুঝতে পারা যায় শুধু নববধূই চুরি হয়নি, ডাকাতেরা চুরি করেছে চেয়ারম্যানের ভাতিজি সূচনাকেও। আর বাড়ির কাজের লোক 3 জনকেও মুখ বাঁধা অবস্থায় বাড়ির পিছনে খুঁজে পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাড়ি থেকে অন্য কোনো জিনিস চুরি যায়নি। পরিকল্পনা মাফিক যে নববধূ এবং কুমারী মেয়ে চুরি হয়েছে এটা বুঝতে আর কারো বাকি থাকে না। ওইদিকে বড় মেয়ে সূচনাকেও হারিয়ে চেয়ারম্যান শেখের ছোট ভাই পাগল প্রায়। কোথায় কিভাবে আছে তার মেয়ে সে চিন্তায়, থানা পুলিশকেও শান্তি পাচ্ছে না সে। বড় বোন চুরি হয়েছে বলে সূচনার ছোট বোন শেখ লহরী কেঁদে যাচ্ছে। নববধূ এবং সূচনাকে উঠিয়ে নিয়ে একবারই দোতলায় একটা রুমে বন্দি করে রাখা হয়। সে বাড়ির 2 নাতি আজ তাদের বৃদ্ধ দাদার সাথে খুশিতে উল্লাস করছে। মহা খুশিতে বৃদ্ধ তার মেয়ের ঘরে 2 নাতি অন্নিক এবং অর্ণবকেও খবর দিয়েছে। মেয়ের ঘরের বড় নাতি অর্ণব মাহবুব খুব স্পষ্টভাষী, রকচটা, দাম্ভিক এবং নারী বিদ্বেষী। সে আসবে না আজ এই নারী আটক করার উল্লাস দেখতে, কিন্তু ছোট নাতি অনেক যাচ্ছে নানার অনুষ্ঠান দেখতে। অনেক ভালো ছেলে, কিন্তু তারপরেও নিজের মামাতো ভাইদের দিয়ে নানা মেয়ে ধরে এনেছে। স্বয়ং নানা তাকে দেখতে যাওয়ার দাওয়াত দিয়েছে, না গেলে কি হয়। নববধূ এবং মেয়ে হারিয়ে চেয়ারম্যান বাড়ির লোকজন চারদিক খোঁজ লাগিয়েছে, কোথাও কোনো সন্ধান মেলাতে পারছে না। চাচাতো ভাইয়ের বিয়েতে আজ খুব মজা করছিল শেখ লহরী। চেয়ারম্যানের ভাইয়ের ছোট মেয়ে এই শেখ লহরী, স্বভাবে বড়ই চঞ্চল, কিন্তু বড় বোনকে ডাকাতেরা তুলে নিয়ে যাওয়ায় কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে আজ লহরী। এদিকে অনেক যাচ্ছে নানার বাড়িতে মামাতো ভাইদের নারীবন্দি করে আনার উল্লাস দেখতে।
শীঘ্রই বিয়ে করবে অনেক, কিন্তু বড় ভাই অর্ণবকে বিয়ে করানোর ধান্দা করতে গিয়ে বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছিল অনেকের। 32 বছর বয়সী বড় ভাই অর্ণব যে কিছুতেই বিয়ে করতে রাজি নয়। চিরকুমার থাকতে চায় এই বড় ভাই অর্ণব মাহমুদ। হাজার চেষ্টা করেও সুদর্শন সুপুরুষ বড় ভাই অর্ণবকে কোনো মেয়েকে দেখতে নিয়ে যেতে পারেনি অনেক। অনেক চলে এসেছে তার দুই মামাতো ভাইয়ের সফল অভিযানের আনন্দে শরিক হতে। তার বৃদ্ধ নানা ড্রয়িং রুমে বসে ছেলের ঘরের নাতিদের সাথে বেশ মজা করছে আজ। নানা অনেককে বলছে তার সফল অভিযানের গল্প। সব গল্প শুনে ডিনার শেষে অনেক ফিরে যাচ্ছিল নিজের বাড়িতে, কিন্তু পিছন থেকে নানা অনেককে ডেকে বলল, ভাই একবার দেখে যাও তোমার নানা কেমন সুন্দরীদের ধরে এনেছে। না 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 ভাই, অনেক রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, কাল সকালে কলেজ, আবার আমার ক্লাস নিতে হবে। আরে আসো না একবার দেখে যাও দুই সুন্দরী বান্ধবীকে। এদের উপর থেকেই তোমার মামাতো ভাইদের দিয়ে প্রতিশোধ নেওয়া হবে। চলো তাহলে দেখে আসি তোমার বন্দিনীদের। নানা এবং মামাতো ভাইয়ের সাথে দোতলায় চলে এসেছে অনেক। মামাতো ভাই রুমের দরজা লক খুলে দিয়েছে, কিন্তু বন্দিনী মেয়েকে দেখে অনেক দু হাতে নানার কাজ ঝাঁকিয়ে চিৎকার করে বলছে, এই মেয়েকে তুমি কেন ধরে এনেছো নানা? ছেড়ে দাও ওকে, আজ কেয়ামত হয়ে যাবে কিন্তু নানা ভাই। কিয়ামত হোক আর যাই হোক না কেন, এই মেয়ে আমি ছাড়বো না। কিন্তু আমি বুঝতে পারছি না এই মেয়ে তুই চিনিস কিভাবে? এ মেয়ে আমার গার্লফ্রেন্ড, 4 বছর ধরে প্রেম করছি ওর সাথে। কি ও তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ নানা ভাই, ভার্সিটি থেকে প্রেম আমাদের। অর্ণব ভাইয়াকে বিয়ে করাতে পারছি না বলে ওকে বিয়ে করতে আমার দেরি হচ্ছিল। অর্ণব ভাইয়া কোথাও বিয়ে করে ফেললে এতদিনের সূচনা আমার বউ হয়ে যেত। সে যাই হোক, আমি ওকে ছাড়বো না। আমি আমার ছেলের ঘরের দুই নাতিকে দিয়ে প্রতিশোধ নেব। তাহলে আমিও আমার ভাইকে খবর দিচ্ছি, আমরা দুই ভাই মিলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। অনেক সাথে সাথে ফোন দেয় বড় ভাই অর্ণব মাহমুদকে। বড় ভাই অর্ণব বিসিএস অফিসার, বিসিএস কাস্টমার এক্সাইজ ক্যাডারের সরকারি কমিশনার হচ্ছে এই অর্ণব মাহমুদ। এত রাতে ছোট ভাই অনেকের কাছ থেকে নানার ঘটনা শুনে খুবই হতাশ হয়েছে অর্ণব। অনেক রাত বলে সরকারি গাড়িতে করে নিজস্ব সরকারি সিপাই এবং ড্রাইভারকে সাথে নিয়ে নানা বাড়িতে চলে এসেছে অর্ণব। অনেকের কাছ থেকে ফোনে সব ঘটনা শুনেছে অর্ণব। এখানে এসে অর্ণব নানা লতিফ চৌধুরীকে বলছে, আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও নানা। কেন অর্ণব, খারাপ লাগছে ভাইয়ের জন্য? হ্যাঁ নানা, ভাইয়ের জন্য সবারই খারাপ লাগে। নিজের ভাইয়ের জন্য আজ আমারও খারাপ লাগছে রে অর্ণব। পুরনো ইতিহাস ভুলে যাও নানা, অনেকের গার্লফ্রেন্ড সুজনাকে দিয়ে দাও আমাদের সাথে। 58 বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম আমি, আর আজ সব ছেড়ে দেব? কি বলবো আমি আমার ভাইকে? তোমার সাথে শত্রুতা সূচনাদের, কিন্তু আমার ভাই অনেক কেন কষ্ট পাবে নানা? শেষবারের মতো তোমাকে বলছি, ছেড়ে দাও সূচনাকে। আমার জীবন ফুরিয়ে এসেছে অর্ণব, আমাকে কাজ শেষ করে যেতে দে, নয়তো মরেও আমি যে শান্তি পাবো না ভাই। আমি তোমার কষ্ট বুঝি নানা ভাই, কিন্তু এই মেয়েকে তোমার ছেড়ে দিতেই হবে, নয়তো নিজের নানার বিরুদ্ধে থানা পুলিশ করতেও আমি পিছু হটব না। এত তেজ তোর অর্ণব? ছিনিয়ে আনা এই নববধূকে আমার জীবন থাকতে আমি ছাড়ব না। আজ তোর অনুরোধে এই মেয়েকে আমি অনেকের জন্য ছেড়ে দিতে পারি, তবে তার জন্য চরম মূল্য দিতে হবে তোদেরকে। আমার একটা শর্ত মেনে নিতে হবে। সত্যের কথা শুনে অর্ণব এবং অনেক দুই ভাই ওই নানাকে জিজ্ঞেস করছে। কি শর্ত? খুব গম্ভীরভাবে নানা লতিফ চৌধুরী বললেন, নানা বাড়ির সকল অধিকার ছেড়ে দিতে হবে তোদেরকে। যদি রাজি থাকিস তবেই এই মেয়ে আমি ছেড়ে দেব। কি পারবি? অনেক জানতো যে তার নানা লতিফ চৌধুরী বহু বছর ধরে পার্শ্ববর্তী জেলার এক ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করার অপেক্ষায় ছিল, কিন্তু অনেক জানতো না যে সে বাড়ি সূচনাদেরই বাড়ি। সে বাড়ির নাম কোনোদিন নানা তাদেরকে বলেনি, তবে চরম ক্ষতি হয়েছিল সে বাড়ির কারণে তার নানার বংশের। আজ নানা যে কিছুতেই সূচনাকে ছাড়বে না। আজ সূচনাকে নিতে হলে নানার শর্ত মেনে তবেই নিতে হবে তাদের দু ভাইকে। অনেক অসহায়ের মতো তাকিয়ে আছে বড় ভাই অর্ণবের দিকে, কারণ নানা বাড়ির অধিকার তার বড় ভাইয়েরও যে ছাড়তে হবে, নয়তো অনেক তার গার্লফ্রেন্ড সূচনাকে হারিয়ে ফেলবে। অনেকের অসহায় চোখের ভাষা অর্ণব বুঝতে পেরেছে, কিন্তু তারপরও শেষবারের মতো অর্ণব ছোট ভাই অনিককে জিজ্ঞেস করছে, তুই কি সত্যি সূচনাকে বিয়ে করবি অনিক? হ্যাঁ ভাইয়া।
এবার একরোখা অর্ণব নানাকে উত্তর দিয়েছে। ঠিক আছে, অধিকার ছেড়ে দিলাম নানা বাড়ির। তাহলে নিয়ে যাই মেয়েকে, তবে এই নববধূকে আমি রেখে দিলাম। আজ এ মেয়েকে ছেড়ে দিলেও ওদের ফ্যামিলিকে আমি ছাড়ব না, এর বিকল্প ব্যবস্থা আমি করব। নববধূ সুলতানা তানিকে লতিফ চৌধুরী বাড়িতে রেখে দেওয়া হয়। অর্ণব আর অনেক সূচনাকে নিয়ে বের হয়ে যায় নানা বাড়ি থেকে। এখন রাত প্রায় 3টা। অনেক আর সূচনাকে সাথে নিয়ে সরকারি গাড়িতে করেই অর্ণব রওনা করেছে নিজ বাড়ির উদ্দেশ্য। অর্ণবের নিজস্ব গাড়ি চালক এবং সেপাইও আছে গাড়িতে। গাড়িতে বসে অর্ণব ছোট ভাই অনেককে আদেশ দেয় সূচনার বাবাকে কল দিয়ে মেয়েকে নিতে আসতে বলার জন্য। অনেক সাথে সাথেই সূচনার বাবাকে কল দেয়, কিন্তু পার্শ্ববর্তী জেলা থেকে সূচনার বাবার এই জেলায় আসতে আসতে প্রায় সকাল হয়ে যাবে। গাড়ি জ্যামে আটকে যাওয়ায় অর্ণব তার সিপাই এবং ড্রাইভারকে নিয়ে গাড়ি থেকে কিছুক্ষণের জন্য নেমে গেছে। এই সুযোগে অনেক সূচনাকে বলছে, খুব বেশি ভয় পেয়েছো সূচনা? হ্যাঁ, ভয় তো পেয়েইছিলাম, কিন্তু তোমার নানা যে এতটা খারাপ, আগে বলনি কেন এটা? আমার নানা খারাপ না। এমন একটা ঘটনার পরেও বলছো যে তোমার নানা খারাপ না। তোমার আগে অন্যায় করেছি। কি অন্যায় করেছি আমরা? এসব হিসেব আমার নানা বাড়ির সাথে তোমাদের বাড়ির হিসাব আমাদের দুজনের হিসেব না। চলো আমরা এখন আমাদের হিসেবের কথা বলি। কি হিসেবের কথা? জানো সূচনা, অর্ণব ভাইয়া মনে হচ্ছে শীঘ্রই আমাদের দুজনের বিয়ে দিয়ে দিবে। তাই নাকি? তবে একটা ব্যাপারে আমার খুব খারাপ লাগছে। আসলে আজ আমাকে আনতে গিয়ে তোমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। প্রিয়সীর জন্য কিছু মূল্য তো জীবনে দিতেই হয়। তার জন্য এত বড় মূল্য দেয় কেউ? এবার অনেক কিছুটা দুষ্টুমি করেই বলছে, তুমি কি আমাকে মূল্য ফেরত দিতে চাও সূচনা? হ্যাঁ, চাই। অনেক ভাবছে সূচনাকে একটু খেপিয়ে দেয়, তাই অন্যদিকে তাকিয়ে দুষ্টু হেসে সূচনাকে বলছে, ঠিক আছে, তাহলে আজ আমার বেডরুমে রাতের অতিথি হয়ে থেকো। তবে আমার মাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি কিন্তু দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছ অনেক। বিয়ে শাদী করতে যাচ্ছি, একটু খারাপ হলে সমস্যা কি? ভালো খারাপ নিয়ে কিন্তু আমি ভাবছি না। আমি ভাবছি অর্ণব ভাইয়া তোমায় বিয়ে করাবে, কিন্তু সে নিজে বিয়ে করছে না। তোমার অর্ণব ভাইয়া কি চিরকুমার হয়েই থাকবে? অর্ণব ভাইয়ার নাকি কোনো মেয়েকেই ভালো লাগে না। রাতে সূচনা অনেকের মায়ের সাথে ঘুমায়। সূচনার বাবা এবং চাচা চেয়ারম্যান শেখের সূচনাকে নিতে আসতে আসতে সকাল হয়ে যায়। সূচনার বাবা এসে মেয়েকে জিজ্ঞেস করে, রাতে কোথায় রেখেছিল তোকে? ওর আবার কোনো ক্ষতি করে নিতে তোর নতুন বউ কই? অনেকের মায়ের সাথে ঘুমিয়েছি বাবা। না বাবা, ওরা ক্ষতি করেনি আমার। ওরা আরও আমায় ফিরিয়ে এনেছে। নতুন বউকে ওরা ফিরিয়ে আনেনি। বউকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের। অনেকের নানা যে তুলে নিয়েছে তাদেরকে সেটা সূচনা খুলে বলেছে তার বাবা এবং চাচাকে। অনেক এবং অর্ণব যে ফিরে এনেছে এসবও বলেছে। নববধূ সুলতানা তানিকে যে আটকে রেখেছে সে ঘটনাও বলা হয়ে গেছে, কিন্তু কেন তাদেরকে তুলে নিয়েছে তার কিছু জানে না সূচনা। সূচনার বাবা চাচাও চেনে নেই লতিফ চৌধুরীকে, জানে না চৌধুরীর কি এমন শত্রুতা তাদের সাথে। তবে সব শুনে সূচনার বাবা লতিফ চৌধুরীকে খারাপ মানুষ হিসেবেই ধরে নিয়েছে এবং চৌধুরীর নাতি অনেকের সাথে থাকা মেয়ের প্রেমের সম্পর্কের কথা ভেবে চরম অপমানের সুরে বলছে, ছি ছি, এরকম একটা ফ্যামিলির সাথে আগে থেকেই সম্পর্কে জড়িয়েছিলি তুই? তোর লজ্জা করলো না? না বাবা, অনেক খারাপ না। তাছাড়া অনেক আর অর্ণব ভাইয়া আজ নিজেদের অনেক ক্ষতি করে আমায় ছাড়িয়ে এনেছে। এতক্ষণ পরে অর্ণব কথা বলছে, আমরা কোনো অভিনয় করিনি আঙ্কেল। আপনাদের বাড়ির সাথে আমার নানা বাড়ির পুরনো শত্রুতা ছিল। কি শত্রুতা ছিল? আমরা তো কিছুই জানি না। আমার নানা বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, তাদের কাছ থেকে জেনে নেবেন। আর আপনাদের নববধূ সেখানেই আছে। তুমি তো খুব বেয়াদব। জি, আমি বেয়াদব। তবে এই বেয়াদবের একটা কথা আপনাকে রাখতেই হবে। আজ আপনার মেয়েকে বাড়ি নিয়ে গেলেই মানুষ ওকে কলঙ্ক দেবে। এক রাত কোথায় কাটিয়েছে সে সম্পর্কে জানতে চাইবে। তাই আমি চাই শীঘ্রই আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবেন, কারণ ওরা বেশ কয়েক বছর ধরে প্রেম করে যাচ্ছে। তোমাদের মতো ফ্যামিলির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে নেই। মেয়ের কলঙ্কের মিথ্যে বদনাম ঢাকবেন কি দিয়ে? আপনার মেয়েকে আমরা সসম্মানে রেখেছি,
কিন্তু মানুষ তো এটা বিশ্বাস করতে চাইবে না। মানুষের মুখ বন্ধ করবেন কিভাবে? সেটাই ভাবছি, দেখি কি ব্যবস্থা করা যায়। বাবা, আমি অনেককেই বিয়ে করব। আমার ভাইয়ের সাথে সূচনার প্রেমের সম্পর্ক আছে। আপনাদের মেয়েকে ভাইয়ের বউ করে আনতে চাই। আত্মীয়তা হবে আপনাদের সাথে, তাই আমি আপনাদের সাথে বেয়াদবি করছি না। তবে আমাদেরকে নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি আসলে একটা বেয়াদব। তোমাদের ফ্যামিলির সাথে কোনো আত্মীয়তাই হবে না। বাবা, তুমি এসব কি বলছো? অর্ণব ভাইয়াকে আর আত্মীয়তা করবে না মানে? যদি অনেকের সাথে বিয়ে দিতে রাজি না হও, তবে আজ আমি তোমাদের সাথে যাবো না। অনেকের সাথে বিয়ে দেওয়ার কথা দিলে তবেই আমি বাড়ি যাব। তুইও একটা বেয়াদব। তোর মতো মেয়ে ঘরে রেখে কোনো লাভ নেই। তোকে নেক্সট শুক্রবারে আমি বিয়ে দিয়ে দেব অনেকের সাথে। সূচনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বাড়ি ফেরার পথে সূচনা তার বাবাকে আবারও সব খুলে বলছে। তার বাবা অনেক অর্ণবের সাহায্যের কথা পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু বিশ্বাস না করলেও অন্য কোথাও বিয়ে দিলে যে সারা জীবন মেয়েকে এক রাতের মিথ্যা কলঙ্ক বয়ে বেড়াতে হবে, এটা ভালোই বুঝতে পেরেছে সূচনার বাবা। তাই আগামী শুক্রবারই সূচনার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সবাই নিরাশ হলেও সূচনার ছোট বোন লহরী কিন্তু এ বিয়েতে খুবই খুশি। সব আনন্দই লহরী করতে চায় বড় বোনের বিয়েতে। তাছাড়া হবু দুলাভাইয়ের অনেকের সাথেও লহরীর আগে থেকেই ভালো সম্পর্ক আছে। শেখ বাড়ির এ ছোট মেয়ে লহরী সবে খুবই বিয়াখালী এবং চঞ্চল। এ চঞ্চল লহরী অনেক দিনের স্বপ্ন বড় বোনের বিয়েতে হবু দুলাভাই এবং বরপক্ষকে অনেকভাবে বোকা বানাবে সে। আজ বড় বোনের বিয়েতে বরের জুতো চুরি করতে গিয়ে ভুল করে বিয়ের জুতো চুরি করে ফেলেছে লহরী। সেটা আবার বড় বোনের রকচটা হিংসুটে চিরকুমার ভাসুর অর্ণব মাহমুদের জুতো। শুধু চুরি করেনি, জুতো নিয়ে এক দৌড়ে সাথে চলে গেছে লহরী। কিন্তু ওর সাথে থাকা বান্ধবী আর কাজিনরা বুঝে গেছে যে লহরী ভুল করেছে। পিছন থেকে ওকে ডেকে যাচ্ছিল সবাই, কিন্তু পিছনের ডাক শুনে লহরী ভেবেছে ওরা আসছে তার পিছু পিছু। কিন্তু লহরীর সহযোগীরা কিছুটা এসে আবার ফিরে গিয়েছে বড় স্টেজের কাছে। ওইদিকে বেখয়ালি লহরীর তো হুঁশ নেই। সে বিরাট কাজ করতে পেরেছে ভেবে একা একাই জুতো নিয়ে ছাদে চলে গেছে। ছাদের কোনায় গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল লহরী। পিছনে তাকিয়ে দেখে বান্ধবীরা কেউ ওর সাথে আসেনি। এরপরই নজর যায় ছাদের সিঁড়ির দরজার দিকে। তাকিয়ে দেখে বড় বোনের ভাসুর অর্ণব আসছে ছাদে। লহরী ভাবছে কি ব্যাপার, এই লোক কেন ছাদে এসেছে, আর আমার জুতো চুরির সহযোগীরাই কোথায়? ওরা কি দেখেনি এই রক্সটা বিআইকে ছাদে আসতে? বিআই সাহেব সম্পর্কে অনেক গল্প শুনেছে লহরী। 32 বছর বয়স হয়েছে তার বিআই অর্ণবের, কিন্তু কোনো মেয়েকেই নাকি তার ভালো লাগেনি। ভালো লাগবে কি করে? রক্সটা আর হিংসুটে লোকের ধারের কাছেও হয়তো মেয়েরা আসতে সাহস পায়নি। তাছাড়া লহরী শুনেছে এই অর্ণব লোকটা চরম বেয়াদব। এই যে সেদিন তার বাবা সূচনাকে অনেকের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে এসে বলেছিল সূচনার হবু ভাসুর অর্ণব ছেলেটা খুব বেয়াদব, দাম্ভিক আর একরোখা। এসব ভাবতে ভাবতে লহরীর অনেকটা কাছে চলে এসেছে বিআই সাহেব। কাছে এসেই অর্ণব গম্ভীর কণ্ঠে লহরীকে জিজ্ঞেস করছে, কে আপনি? লহরী ভাবছে লোকটা কত বড় ছোট লোক, নিজের ভাইয়ের শ্বশুরের ফ্যামিলির লোকদেরও চেনে না। লহরী মনে মনে অর্ণবকে হিংসুক ছোট লোক বেয়াদব বলে ইচ্ছা মতো গালি দিয়েছে। এবার অনেকটা স্বাভাবিক হয়ে লহরী বলছে, আপনার ভাইয়ের বউয়ের একমাত্র ছোট বোন আমি। অর্ণব ভাবছে কি ভুলটাই না করেছি, ভাইয়ের শ্বশুরের ফ্যামিলির লোকদেরও চিনতে পারলাম না। এসব ভেবে অর্ণব বলছে, সরি, আমি চিনতে পারিনি আপনাকে। না, ঠিক আছে। নাম কি? লহরী ভয়ে ভয়ে জানতে চেয়েছে। কিসের নাম? আমার নাম জিজ্ঞেস করেছেন? তাহলে কি আমার নাম জিজ্ঞেস করব নাকি? আসলে আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। আমার নাম লহরী, শেখ লহরী। আমি অর্ণব মাহমুদ, এবারই নতুন মেয়ে জামাই। অনেক মাহমুদের বড় ভাই আমি। অর্থ কি এ নামের? লহরী ভাবছে কার নামের অর্থ জিজ্ঞেস করছে, এই মাত্রই তো ওনার নিজের নাম বলল। তবে কি ওনার নামের অর্থ জিজ্ঞেস করছে নাকি আমার নামের অর্থ জিজ্ঞেস করছে? লহরী ভাবলো এত চিন্তা করে দুজনের নামের অর্থই বলে দেই।
আপনার অর্ণব নামের অর্থ হচ্ছে সাগর, সায়র, সমুদ্র। আর আমার লহরী নামের অর্থ হচ্ছে উর্মি, ঢেউ। বাহ, আমার নামধাম সম্পর্কে তো বেশ ভালোই জানেন। তা আপনার নামটা কি আমার নামের সাথে মিলিয়ে রেখেছে নাকি? লহরি কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না। আর লোকটা কেনই বা এখানে এসে তাকে এত কিছু জিজ্ঞেস করছে সেটাও বুঝতে পারছে না। লহরিকে কিছু বলতে না দেখে অর্ণব গম্ভীরভাবে বলল, জুতোটা দিন। মানে আপনাকে কেন দিব? আর জুতো নিতে হলে তো টাকা দিতে হবে। বরের জুতো চুরি হলে টাকা দিতে হয়, কিন্তু আমি কেন টাকা দেব? আপনিও টাকা নিতে পারবেন, কারণ আপনি বরপক্ষের লোক এবং বরের বড় ভাই। বরের জুতো চুরি হলে টাকা দিতাম, কিন্তু আপনি তো চুরি করেছেন আমার জুতো। মানে কি বলছেন আপনি? এই যে মিলিয়ে দেখুন, আমার পায়ে আরেকটা জুতো আছে। লহরি তাকিয়ে দেখে সত্যি সে বিয়ের জুতো চুরি করেছে। লহরি এখন ইচ্ছা করছে লজ্জায় মরে যেতে। এর মধ্যে অর্ণব বলে উঠেছে, আমাকেই বর ভেবে আমার জুতো চুরি করেছিলেন নাকি? লহরি কোনো কিছু না ভেবেই উত্তর দিয়েছে, হ্যাঁ। কার বর ভেবেছিলেন আমাকে? আপনার বর নাকি? অর্ণবের কথা শুনে লহরির হাত থেকে জুতো পড়ে গেছে। একজন গম্ভীর হিংসুটে লোকের মুখে এমন রহস্য ভরা রোমান্টিক কথা শুনে লহরির বুক কাঁপছে। লহরি আর কিছুই বলতে পারল না। অর্ণব ছাদের ওপর থেকে জুতো পরে নিল। যাওয়ার আগে লহরিকে জিজ্ঞেস করলো, বয়স কত? খেয়ালের ভুলে বিয়ের জুতো চুরি করে এমনিতেই বোকা বনে গেছে লহরি। তার উপর হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাকের সুরে লহরি জিজ্ঞেস করলো, কিসের বয়স? আমার বয়স জানতে চেয়েছেন? না, আমার বয়স জানতে চেয়েছি। লহরি এই কথায় কিছুই বুঝতে পারল না। লহরি এই কথা আর কিছুই বুঝতে পারল না। উল্টো ধমকে আশ্চর্য হয়ে ভাবছে, সত্যি কি লোকটা তার বয়স জানতে চেয়েছে নাকি আমার বয়স জানতে চেয়েছে। লহরি ভাবছে এবারও দুজনের বয়সই বলে দেই, তাহলে আর সমস্যা হবে না। তাছাড়া ওনার যে 32 বছর বয়স সেটা তো আমি অনেক ভাইয়ের কাছে শুনেছি। এসব ভেবে লহরি বলে দিল, জি, আমার বয়স 23 আর আপনার বয়স ঠিক তার উল্টো, মানে 32 বছর। বাহ, পুরো রচনা পড়ে ফেলেছেন তো দেখি এই অর্ণবকে নিয়ে। বেশ খোঁজ রাখেন তো দেখছি আমার সম্পর্কে। তা জুতোটা কি ইচ্ছে করে চুরি করেছিলেন নাকি? লহরি ভাবছে বয়স জিজ্ঞেস করছে, বয়সের উত্তর দিয়েছি, এত কথার কি আছে। লহরির খুব খারাপ লাগছে। লহরি ওনার জুতো কেন চুরি করতে যাবে? একটু না হয় ভুলই করেছে, তার জন্য এত কথা শোনাতে হবে? লহরি বেশ রাগ নিয়ে বলল, আপনার জুতো আমি কেন ইচ্ছে করে চুরি করব? ওই যে বলেছিলেন আপনার নিজের বর ভেবে জুতো চুরি করেছেন, নিজের বরের জুতো ভেবেই হয়তো নিয়ে এসেছেন। কখনোই না। কিসে পড়েন? অনার্স 3rd ইয়ার ফাইনাল শেষ হলো 7 দিন আগে। আমি পেশায় BCS কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের সহকারী কমিশনার। আমি জানি আপনার প্রফেশন সম্পর্কে। সবই তো জানেন দেখছি। তা 3rd ইয়ার পরীক্ষা কি লেখাপড়া করে দিয়েছেন নাকি সারাক্ষণ আমার কথাই ভেবেছেন? লহরি ভাবছে জুতো চুরি করে একটা না হয় ভুল করেই ফেলেছি, তার জন্য এত কথা শোনাতে হবে আমাকে। কিছুটা দুঃখ নিয়েই লহরি উত্তর দিয়েছে, আমরা আসলে অনিক ভাইয়ের ফ্যামিলি সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, আর সূচনা আপু তো পছন্দ করেই বিয়ে করছে। সেই হিসেবে আপনাদের পুরো ফ্যামিলি সম্পর্কেই আমি জানি। ঠিক আছে, তবে আপনি না একটু ভোলাভালা। আমি মোটেও ভোলাভালা না। কি ভোলাভালা নন আপনি? তাহলে তো আমি বলবো আমার জুতোটা আপনি ইচ্ছে করেই চুরি করেছেন। কথাটা বলে রহস্যময় হাসি দিয়ে অর্ণব চলে যাচ্ছিল। বড় বোনের ভাসুর তাকে এভাবে অপমান করলো। লহরি এবার পিছন থেকে ডেকে বলছে, শুনুন, আজ ভোলাভালা আমি হইনি, আপনি হয়েছিলেন। তা না হলে ছোট ভাইয়ের বিয়ের দিন বড় ভাই এভাবে এসে ছোট ভাইয়ের পাশে বসে থাকে, সেটাও আবার প্রায় বড় স্টাইলের পাঞ্জাবি আর জুতো পরে এসছেন। আসলে আপনারা তো আবার আমাদের নানাবাড়ির শত্রু। এই শত্রুরা যেন আমার ছোট ভাইয়ের কোনো ক্ষতি করতে না পারে, তাই ভাইয়ের পাশে বসেছিলাম। আর আপনি যে আমাকে আপনার বর ভেবে ফেলবেন এমন জানলে তো পুরোপুরি বর সেজে আসতাম। আপনিও না একটু বেশি ভোলাফালা। ছোট ভাই কবুল বলার আগে আপনার বরের জুতোটা চুরি করতে পারলেন না। লহরি আর কথা বাড়েনি। আজ আর কোনো দুষ্টিমও করেনি লহরি। শেখ বাড়ির এই ছোট মেয়ে লহরি না ন্যাকার না বোকা, কিন্তু সবে বড়ই চঞ্চল আর বেখেয়ালি এই মেয়ে।
আজ বরপক্ষের লোকের সাথে অনেকের নানা বাড়ির কেউ আসেনি। যারা এসেছে সবই অনেকের দাদা বাড়ির লোক, পাড়া প্রতিবেশী আর বন্ধু বান্ধব। দেখতে দেখতে সূচনাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় এসেছে। হঠাৎ করে চাচাতো ভাই শেখ নির্ঝর সূচনাকে ডেকে ঘরের ভিতর নিয়ে গেল। গুরুত্বপূর্ণ কথা আছে বলে এক রুমে নিয়ে বাইরে থেকে তালা মেরে দিল নির্ঝর। সূচনা কোথাও জিজ্ঞেস করতে নির্ঝর বিজয়ের হাসি দিয়ে সূচনার শাশুড়ি মাহমুদা পারভিনের সামনে এসে বলল, আপনার বাবা আমার বউকে আটকে রেখেছে, আজ আমি আপনাদের বউকে আটকে রেখেছি। আপনার বাবাকে বলবেন আমার বউ দিয়ে দিতে, তাহলে আমি আপনাদের বউ দিয়ে দিব। মাহমুদা পারভিন কিছু বলার আগেই বড় ছেলে অর্ণব এসে নির্ঝরকে বলছে, আপনাদের বউ আমার নানা বাড়ির লোকেরা নিয়েছে, তাদের সাথে গিয়ে ঝামেলা করেন, আমাদের সাথে কোনো ঝামেলা করবেন না। আমাদের বাড়ির বউ দিয়ে দিন তো। আপনাদের ঠিকানায় গিয়ে বউ ফিরিয়ে আনতে 2 বার আপনার নানা বাড়ি গিয়েছিলাম। গিয়ে শুনলাম বাড়িতে কেউ নেই। আমার বউকে কোথায় নিয়ে আটকে রেখেছে জানি না। আজ আপনাদের বউ আটকে রেখে আমার বউ ফেরত আনবো। শেখ নির্ঝর, আপনি আমাদের সাথে শুধু শুধুই শত্রুতা করছেন। ভুলে যাবেন না, আপনাদের মেয়ে সূচনাকে আমরাই নানা বাড়ি থেকে ছাড়িয়ে এনে আপনাদের ইজ্জত রক্ষা করেছিলাম। আপনি কি করছেন সেটা আপনার ব্যাপার, তবে আমার বউ না পেলে আপনাদের বউ আমি দেব না। আমাদের বউ আপনি আটকে রাখতে পারবেন না, বউ আমি নিয়েই যাব। আপনার সাথে আমি আত্মীয়তাই রাখতে চাই, শত্রুতা নয়। শুধু শুধু ঝামেলা করে নিজেদের মেয়ে আটকে রেখে আপনাদের নিজেদের ইজ্জত নষ্ট করবেন না। মনে রাখবেন, আমার নানা অনেক পরিকল্পনা করেই আপনার বউ নিয়েছে। থানা, পুলিশ, মামলা, মোকদ্দমা কোনো কিছু করেই আপনি আমার নানা ভাইয়ের নাগাল পাবেন না। কারণ আমার বড় মামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আর ছোট মামা আইনজীবী। আপনাকে হারিয়ে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আমার নানা ভাইয়ের আছে। তাছাড়া আমার নানা এতটাই একরোখা যে আপনি কোনো দিন একবারও তার সাথে বসে বউ ফেরত আনার ব্যাপারে আলোচনা করার সুযোগও পাবেন না। আপনার মৃত্যুর আগে পর্যন্ত বউ কোথায় আছে সেটাও হয়তো আপনি জানতে পারবেন না। ভালোই ভালোই আমাদের বউ দিয়ে দেন, তাহলে আমি সূচনার বৌভাতের দিন নানার সাথে আপনাকে বসিয়ে কথা বলার ব্যবস্থা করে দেব। না, আমি আপনাদের বউ দেব না। তাহলে ভাইয়ের বউ তো নেবই, সাথে আপনাদের বাড়ি থেকে অন্য মেয়ে উঠিয়ে নিয়ে যাব। নির্ঝরের বাবা চেয়ারম্যান শেখ এবার কিছুটা ভয় পেয়েছে, কারণ এই অর্ণব যে একরোখা, সে সত্যি যদি কাউকে নিয়ে যায়। তাছাড়া নির্ঝর এভাবে যে সূচনাকে আটকিয়ে রাখবে, এটা সূচনার বাবা চাচাকেই বুঝতে পারেনি। তারা দুজনই নির্ঝরকে বুঝিয়েছেন যে আমরা আগে অনেকের নানার সাথে বসে আলোচনা করি, তারপরে বউ আনার ব্যবস্থা করব। নির্ঝরও ভাবছে কোথায় না কোথায় তার বউ নিয়ে আটকে রেখেছে, সে কিছু জানে না। 2 বার গিয়েও সে বাড়ির বউয়ের খোঁজ পায়নি। তাই নির্ঝরও শেষ পর্যন্ত সূচনাকে দিয়ে দিতে রাজি হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সূচনার বউ ভাতের অনুষ্ঠানে অর্ণব তার নানাকে হাজির করবে। সেখানেই তার নানার সাথে নির্ঝরের বউ ফেরত আনা সংক্রান্ত আলোচনা হবে। ঝিরঝিরি করে হাওয়া বইছে আজ, বড় উদাস এ মাতাল বৈশাখী হাওয়া। এ উদাস হাওয়ায় দুলছে ফুল, দুলছে প্রকৃতি, আরও দুলছে লহরীর মন। এ মন যে মাতাল বৈশাখী হাওয়ার মতো বড়ই উদাসী, বড়ই চঞ্চলা। লহরী আজ পড়েছে পেট ঢাকা ঘামরা চলি, কানে পড়েছে ঝুমকো দুল, হাতে দিয়েছে ঝুমকো চুড়ি, আর খোলা চুলে জড়িয়েছে ঝুমকো জবা ফুল। শেখ বাড়ির লোকেরা আজ যাচ্ছে সূচনার শ্বশুর বাড়ি। বৌভাত হচ্ছে আজ সূচনার। বৌভাত অনুষ্ঠানে খুব অল্প কয়েকজন লোক যাচ্ছে শেখ বাড়ি থেকে। আজ শেখ বাড়ির লোকেরা নববধূ ফিরিয়ে আনার জন্য লতিফ চৌধুরীর বাড়ির লোকদের সাথে আলোচনায় বসবে। নববধূ চুরি হয়ে যাওয়ার পর চেয়ারম্যান হাবিব শেখ খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। হাবিব শেখ ভাবছেন পুত্রবধূ ছিনিয়ে নেওয়াতে যেমন সম্মানহানি হয়েছে, পুত্রবধূ ফিরিয়ে আনলেও তেমনই সম্মানহানি হবে। কারণ ফিরিয়ে আনলেও যে এ সমাজ সে বধূকে নষ্ট বলে ঘৃণা করবে। তাই হাবিব শেখ না ছেলে নির্ঝরকে সাহায্য করছেন আর না ছেলেকে ফিরিয়ে দিচ্ছেন। নির্ঝর একাই লড়ছেন বউ ফিরিয়ে আনার জন্য। নববধূ সুলতানা তানির আবার বাবা নেই, বাবা মারা গিয়েছেন অনেক আগেই। আর এই নববধূর কোনো ভাইও নেই, একজন বোন আছে, সে বোনও আবার থাকে লন্ডনে। তাই নববধূর ফ্যামিলির কেউ তাকে ফেরাতে আনার জন্য লড়ছে না। শেখ নির্ঝর একাই করে যাচ্ছে সব। নির্ঝরকে সাহায্য করছে তার বন্ধু সুখেন। এ বন্ধু কিন্তু বিনা কারণে নির্ঝরকে সাহায্য করছে না।
শৌখিন প্রেমে জড়িয়েছে নির্ঝরের ফুফাতো বোন শৌরির সাথে। ফুফাতো বোন শৌরি আবার সূচনা আর লহরী দুজনের বান্ধবী, কারণ তার বয়স সূচনা আর লহরী দুজনের বয়সের মাঝামাঝি। অনেকদের বাড়ির সামনে পৌঁছে গেছে শেখ বাড়ির লোকেরা। অনেকে দাদা কিনে রেখেছিল এ শহরের এ বাড়ির জমিটা। 3 ছেলে মেয়েকেই অনেকের দাদা আলাদা করে বাড়ি করার জন্য জমি দিয়েছেন। যাই হোক, অনেকদের বাড়িটা এখনো দোতলায় আছে। বাড়ির ভেতরে ছোট একটু উঠান আছে, আর আছে ছোট একটা পুকুর। আজ এ উঠানেই বউ ভাতের প্যান্ডেল সাজানো হয়েছে। সব মেহমান চলে আসার পরে অনেকের নানা বাড়ির মেহমান এসেছেন। অনেকের নানা লতিফ চৌধুরী এসেছেন, সাথে এসেছে অনেকে 2 মামা মামি এবং মামাতো বোনেরা। আরও এসেছে অনেকে 2 মামাতো ভাই রাকিব এবং রিফাত। শেখ বাড়ির মেহমানরা খাচ্ছে বলে এখন লতিফ চৌধুরীর ফ্যামিলির সাথে পরিচয় করানো হয়নি। সবার খাওয়া দাওয়া শেষ হলেই পরিচয় করিয়ে দেওয়া হবে, কিন্তু পরিচয়ের আগেই অর্ণবের নানা ডাক দিয়েছে শেখ বাড়ির ছোট মেয়েকে। এই মেয়ে শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। নাম কি তোমার? শাইরি? না, আমার নাম লহরী। কে রেখেছে এই নাম? আমার দাদি। বুঝেছি। অনেক পিছন থেকে এসে লহরীকে বলছে যে এটা তার নানা। লহরী সালাম দিয়ে সাথে সাথে সেখান থেকে চলে গেছে। এ বৃদ্ধকে দেখার পরে লহরী ভাবছে এ চোর নানার মতোই হয়েছে তার বিয়াই অর্ণবের চেহারা। আজ খুব গরম পড়েছে। অনেকদের এ বাড়ির পুকুর পাড়ে কিছু নারকেল গাছ আছে। অর্ণবের নানা এ বাড়ি আসলে ডাব খেয়ে থাকেন, তাই অর্ণবের মা মানুষ দিয়ে কিছু ডাব পেড়ে রেখেছেন। আজ খাওয়া দাওয়া শেষে অর্ণবের নানাকে ডাব খেতে দেওয়া হয়েছে। সেই সাথে মেহমানদের মধ্যে যারা ডাব খেতে পছন্দ করেন তাদেরকেও দেওয়া হয়েছে। ডাব খেতে গিয়ে পোশাক যেন নষ্ট না হয় তার জন্য পাইপের ব্যবস্থা রাখা হয়েছে। অর্ণব পাইপ দিয়ে একটা ডাব খাওয়া শুরু করেছে। অনেক তার শ্বশুর বাড়ির লোকদেরকে নানা বাড়ির লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ অর্ণব খেয়াল করলো লহরীর মুখ চেপে প্যান্ডেল থেকে বের হয়ে পুকুর ঘাটের দিকে চলে যাচ্ছে। অর্ণব ভাবছে কি হলো মেয়েটার। অর্ণব সে ডাব হাতে নিশ্চয় চলে গেছে পুকুর ঘাটের ওখানে। সেখানে গিয়ে দেখে লহরী একা দাঁড়িয়ে হেসকি দিচ্ছে। লহরীর মনোযোগ আকর্ষণ করে অর্ণব বলল, আপনার এখন পানি খাওয়া উচিত। এই নিন, ডাবের পানি খান। নিজের মুখ দেওয়া ডাবের পানি খেতে বলছে লহরীকে। লহরী মনে মনে ভাবছে, সি লোকটা কি জঘন্য, ওনার মুখ দেওয়া এটো ডাবের পানি আমাকে খেতে বলেছে। লহরী মুখের উপর বলে দিয়েছে, আমি কারো মুখের এটো খাবার খাই না, আর পুরুষ লোকের মুখের এটো খাবার তো খাবই না। কেন? পুরুষ লোকের মুখে সমস্যা কি? পুরুষ লোকের মুখে অনেক গন্ধ। আস্তাগফিরুল্লাহ, কোনো পুরুষ লোকের মুখের সাথে প্র্যাকটিক্যাল করেছেন নাকি? ছি ছি, আপনি এসব কি বলছেন? কিছু না করলে আপনি কিভাবে বুঝলেন যে পুরুষ লোকের মুখে গন্ধ? আমার বান্ধবীরা বলেছে। পুরুষ লোকের মুখে গন্ধ নেই, আর ওইসব ফালতু বান্ধবীদের সাথে আপনি আর চলবেন না। তাহলে আপনারও বিয়ের আগে প্র্যাকটিক্যাল করতে ইচ্ছে করবে। এখন নিন, ডাবের পানিটুকু খেয়ে নিন। লহরী পুকুর ঘাটে বেঞ্চে বসে হেসকি দিচ্ছিল। অর্ণব লহরীর সামনে বেঞ্চের উপর ডাবটা রেখে চলে গেছে। লহরী ভাবছে বোনের শ্বশুর বাড়ি প্রথমবার এসে এভাবে হেসকি তুলে ঢেকু দিতে থাকলে মানুষ আমাকে কি বলবে। তাছাড়া প্যান্ডেলের ভিতরে গিয়ে এভাবে হেসকি দিলে অনেক ভাইয়ের বন্ধুরা আমাকে নিয়ে আসবে। এসব ঝামেলার চেয়ে অর্ণব বিয়ের মুখে ডাবের পানিটুকু খেয়ে ফেললেও পারি। লহরী ভালো করে চারপাশ দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। না, কেউ নেই, নেই কাছাকাছি। লহরী এই সুযোগ অর্ণবের মুখ লাগানো পাইপ দিয়ে ডাবের পানিটুকু খেয়ে ফেলেছে। পাইপ সহ ডাবটা এবার জায়গা মতো রেখে লহরী পিছন ঘুরে হাঁটা শুরু করবে, কিন্তু তাকিয়ে দেখে অন্য একটা ডাব হাতে অর্ণব দাঁড়িয়ে আছে। লহরী পুরুষ লোকের মুখে ডাব খাবে না বলে অর্ণব গিয়েছিল নতুন একটা ডাব আনতে, কিন্তু এসে দেখে লহরী তার মুখে ডাব খেয়ে জায়গা মতো রেখেও দিয়েছে। অর্ণব মুখ টিপে হেসে লহরীকে জিজ্ঞেস করলো, পুরুষ মানুষের মুখেরটা খেতে কেমন লাগলো আপনার? লহরীর পেস্টিস ইদানিং সব চলে যাচ্ছে। একটু আগেই তো বলেছিল পুরুষ লোকের মুখেরটা খায় না। এমন হাতে নাতে ধরা পড়ে যাবে কে জানতো। তারপর এমন প্রশ্নে পেস্টিসের সাথে এবার মেজাজটাও হারাচ্ছে লহরী। অর্ণবের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলে দিল, আপনাদের বাড়িতে বউ চুরির আলোচনা হচ্ছে, সেখানে না গিয়ে এখানে কি করছেন? অন্যের বউয়ের আলোচনায় আমি কেন যাব? আমার কি বউ চুরি হয়েছে?
নাকি আমি কারো বউ চুরি করেছি? আপনার আবার বউ? আপনি তো বিয়েই করছেন না। আপনি বিয়ে করবেন কবে? মাত্র তো আমার অনার্স থার্ড ইয়ার শেষ হলো। পুরো অনার্স শেষ করব, মাস্টার্স করব, তারপরে চাকরি নেব। তারপরেই না হয় বিয়ের চিন্তা করব। বুঝেছি, আপনি একদম কিয়ামত পর্যন্ত সময় নিতে চাচ্ছেন। বিয়ের জন্য এত সময় আপনাকে দেয়া যাবে না। অনার্স শেষ করলে আপনার বিয়ে হবে, বাকি কাজ বিয়ের পরে করবেন। আমার বিয়ে নিয়ে কেন এত ভাবছেন? আপনার নিজেরই তো বিয়ের বয়স চলে যাচ্ছে, নিজের চিন্তা করুন। নিজের বিয়ের চিন্তাই তো করছি। নিজের চিন্তা করলে বিয়ে করেননি কেন? এতদিন পাত্রী পছন্দ হয়নি। এখন কাউকে পছন্দ হয়েছে? হুম। তো পাত্রীর বাড়ি প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলুন। পাত্রীর ফ্যামিলির সাথে আমাদের আবার শত্রুর ভাব। পাত্রীর সাথে সিনিয়র জুনিয়র সমস্যারও আছে। এত সমস্যা থাকলে তো বিয়ে করতে পারবেন না। পারবো। কিভাবে? প্রেম করে পটিয়ে নিতে হবে। তাহলে পটিয়ে প্রেম করা শুরু করে দিন। লহরী লহরী ডাকতে ডাকতে লহরীর মা চলে এসেছে। লহরী মায়ের সাথে চলে গেছে। অর্ণব ভাবছে আমি তো ডুবে মরছি, এক পুনয় সায়রে, এ সায়রে আমার লহরী লাগবে। বউ চুরি সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান হাবিব শেখ অর্ণবের নানা লতিফ চৌধুরীকে জিজ্ঞেস করেছেন, আপনি আমার ছেলের বউ চুরি করেছেন কেন? তোমার নানা বাড়ি কোথায় চেয়ারম্যান? আমাদের পার্শ্ববর্তী থানার জমিদার বাড়িতে। তোমার মা কি দেখতে সুন্দরী? হ্যাঁ, আমার মা খুব সুন্দরী ছিল, চাঁদের মতো সুন্দর ছিল আমার মা। তোমার মায়ের বিয়ে হয়েছিল কয়টা? চেয়ারম্যান হাবিব শেখ এবং সবুজ শেখ দুজনে চুপ করে আছেন। এতক্ষণ পরে নির্ঝর কথা বলছে। এসব বাহুল্য কথা বন্ধ করুন, আগে বলুন আমার বউ চুরি করেছেন কেন? বলছি শোনো, 58 বছর আগে এক জমিদার পুত্র ময়ূরপঙ্খী নাও ভিড়িয়েছিল তোমাদের থানারই পূর্ব দিক নদীতে। সেখান থেকে পালকিতে চড়ে বিয়ে করতে গিয়েছিল তোমার পার্শ্ববর্তী থানার জমিদার বাড়িতে। সে জমিদার পুত্রের 2.5 বছরের প্রেম সেদিন পরিণত লাভ করেছিল বিয়ের মাধ্যমে। শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে রওনা করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাবস্যার রাত হওয়ায় খুব তাড়াতাড়ি আধার নেমে এসেছিল সে রাতে। প্রথমে ছিল বরের পালকি, তারপরে ছিল নববধূর পালকি, আর বরযাত্রী ছিল পেছনে গরুর গাড়িতে। ময়ূরপঙ্খী নৌকাও নদীতে বাঁধা ছিল নববধূকে নেয়ার জন্য। অন্ধকারে অনেক পথ চলতে গিয়ে বরের পালকি, নববধূর পালকি এবং বরযাত্রীদের গরুর গাড়ির মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। বরের পালকি বহনকারী বেয়ারাদের গান শুনে শুনে নববধূর পালকির বেয়ারা পথ চলছিল। অন্ধকারে কোন দিক থেকে গানের আওয়াজ আসছে সেটা বুঝতে না পেরে নববধূর পালকি বহনকারী বেয়ারারা ভুল পথে চলে গিয়েছিল। সে ভুল পথে ছিল এক জমিদার বাড়ি। সে জমিদার এবং জমিদার পুত্র পালকি সহ নববধূকে ছিনিয়ে নিয়েছিল। নিঝর, তুমি জানো কে সে নববধূ? না, আমার এত কিছু জানার দরকার নেই। আপনি আমার বউ নিয়েছেন কেন সেটা বলুন। সেটাই তো বললাম, তোমার দাদা ছিনিয়ে নিয়েছিল এক জমিদার পুত্র নববধূকে। এসব কি বলছেন আপনি? আমার দাদা অনেক ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ তো অবশ্যই, তা না হলে কি অন্যের সুন্দরী বউকে ছিনিয়ে নেয়? জিজ্ঞেস করে দেখো তোমার বাবা চেয়ারম্যানকে। এই চেয়ারম্যানের মা জননী হচ্ছে সেই ছিনিয়ে নেয়া নববধূ। আপনি ভুল বলছেন, আমার বাবা কারো নববধূ ছিনিয়ে নেয়নি। তাহলে নববধূকে কিভাবে নিয়েছিল তোমার বাবা? নির্ঝরের বাবা চেয়ারম্যান শেখ জানাচ্ছে, তখনকার দিনে আমাদের জমিদার বাড়ির কিছু নিয়মকানুন ছিল। তার মধ্যে একটি নিয়ম ছিল, আমাদের বাড়ির প্রবেশ মুখে এসে একসাথে কয়েকজন জোরে জোরে চিৎকার বা স্লোগান দিতে পারবে না। সেই রাতে নববধূ বহনকারী বেহারারা মেইন রাস্তা ছেড়ে পালকির গান গাইতে গাইতে আমাদের বাড়ির প্রবেশ মুখে ঢুকে যাচ্ছিল। ওরা হয়তো অন্ধকারে পথ ভুলেই এসেছিল। বাড়ির আইন ভঙ্গ হয়েছে বলে আমাদের কর্মচারীরা অন্ধকারে ধাওয়া করে পালকির বেহারাদের, আর তখনই ওরা পালিয়ে যায়। আর তাড়াতাড়ি পালাতে গিয়ে পালকিসহ বউটাকে রেখে যায়। সে নববধূও তো ছিল এক জমিদারের বাড়ির মেয়ে। সে আর বেহারাদের মতো পালকি ছেড়ে পালিয়ে যায়নি, সে ঠিকই পালকির ভেতরে বসেছিল। তারপর? তুমি মিথ্যা বলছো চেয়ারম্যান, তোমার বাবা তোমার মাকে পালকি সহ ছিনিয়ে নিয়েছিল। বেহারারা হয়তো আপনাদেরকে মিথ্যা বলেছিল, কারণ ওরা বউ রেখে পালিয়ে যাওয়ার পরে সে বউকে পালকিসহ আমাদের বাড়ির ভেতরে এনে রাখা হয়েছিল। সবাই ভেবেছিল বেহারারা বউ নিতে আসবে, কিন্তু ওরা আর আসেনি। তারপর? আমরা তো জানতাম না যে মাঝপথ থেকে বউ চুরি হয়ে গেছে।
আমরা ভেবেছিলাম বেয়ারা হয়তো কোথাও বিশ্রাম নিচ্ছে। ময়ূরপঙ্খী নৌকা ফিরে এসে আমরা অপেক্ষা করছিলাম বউয়ের জন্য, কিন্তু পালকি নিয়ে বেয়ারা আর আসছিল না। আমরা রাতের আধারে বউ খুঁজতে বের হয়ে যাই, কিন্তু কোথাও বউ খুঁজে পাওয়া যায় না। আবার বেয়ারাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বউয়ের বাবার বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় আবার ফেরত গিয়ে বউ খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গিয়েছিল। এত রাতে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সজাগ করে তো আর জিজ্ঞেস করা যায় না যে আমাদের নববধূকে দেখেছেন। তাছাড়া আমাদের বেয়ারারা তো বউ চুরি করতে পারে না, কারণ আমাদের জমিদার বাড়ির নিজস্ব বেয়ারা ছিল ওরা। আমাদের নিজস্ব কর্মচারীদের বাড়ির বউ চুরির স্পর্ধা হওয়ার কথা না। সকালে আমরা আবার বের হই বউয়ের বাড়ি পর্যন্ত। পুরো রাস্তার আশেপাশে জঙ্গলে, রাস্তার পাশে বাড়িগুলোতে বউ খুঁজেছি, কিন্তু বউ যে ভুল রাস্তায় এক জমিদার বাড়িতে ছিল সেটা আমরা জানতাম না। ওইদিকে বউয়ের বাবার বাড়িতেও বউ যায়নি। তাছাড়া আমাদের বেয়ারাদেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওরা যদি রাতেই ফিরে এসে বলতো যে বউ চুরি হয়ে গেছে, তবে আমরা তখনই ব্যবস্থা নিতাম। কিন্তু তখন বউ রেখে পালিয়ে গিয়ে ওরা বুঝতে পেরেছিল যে বিরাট ভুল করে ফেলেছে। তাই ওরা ভেবেছিল বউ খুঁজে নিয়েই আমাদের কাছে আসবে। সে রাতে বেয়ারাদেরকে ধর বলে তোমাদের শেখ বাড়ি থেকে ধাওয়া করা হয়েছিল। অন্ধকারে ওরা ভেবেছিল ওদেরকে ডাকাতে ধরেছে, তাই বেয়ারারা নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ডাকাতের ভয়ে বউ রেখে ওরা অনেক দূরে চলে যায়। তারপর রাতের আধারে ওরা দিক হারিয়ে ফেলে। ঠিক কোন দিকে গেলে বউ খুঁজে পাওয়া যাবে ওরা বুঝতে পারেনি। সেই সাথে ডাকাতের ভয় তো ওদের ছিলই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ওরা যখন দেখে যে পালকিসহ বউকে পাওয়া যাচ্ছে না, তখন ওরা বুঝতে পারে যে বউকে ডাকাতরা নিয়ে গেছে। সকালে যখন ওরা আমাদের কাছে এসে বলে যে ডাকাতরা ওদেরকে ধাওয়া করে পালকিসহ বউ নিয়ে গেছে, তখন আমরা স্থানীয় অনেক চোর ডাকাত ধরে আনি। চোর ডাকাতদের এনে ইচ্ছামতো মায়ের দিয়ে জিজ্ঞেস করেছিলাম বউ কোথায় রেখেছে, কিন্তু ওরা কিছুই বলতে পারে না। বউয়ের বাবার বাড়িতেও অনেক চোর ডাকাতে আটকে রেখে নির্যাতন করা হয়, কিন্তু তখনও আমরা জানতাম না যে তোমার বাবা নিজেই কর্মচারী দিয়ে সে বউ ছিনিয়ে নিয়েছে। তাছাড়া চেয়ারম্যান শেখ এবার অর্ণবের নানা লতিফ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলছেন, আপনি ভুল বলছেন। বউ হারানোর ঘটনার কয়েক বছর আগে আমার বড় ফুপুর বিয়ে হয়েছিল এক অফিসারের সাথে। তখনও পাকিস্তান ভাগ হয়নি। ফুপার পোস্টিং ছিল পাকিস্তানের কোয়েটা শহরে। ফুপুর ননদের বিয়ে হচ্ছিল কোয়েটা শহর থেকেই। ওখানেই নিজের সাথে কর্মরত এক বাঙালি অফিসারের সাথে ফুপা বোন বিয়ে দিচ্ছিল। আমাদের বাড়ি থেকে আমার দাদাসহ সব পুরুষ লোক পাকিস্তানের কোয়েটা শহরে চলে গিয়েছিল সে বিয়ের অনুষ্ঠানে। আমার বাবা ছিলেন তখন কলকাতা ইউনিভার্সিটির ছাত্র। কলকাতা থেকে বাবা নিজেও পাকিস্তানের কোয়েটা শহরে বিয়ের অনুষ্ঠানে চলে গিয়েছিলেন। এর মধ্যেই বাড়িতে ঘটে যায় পালকিসহ নববধূকে রেখে যাওয়ার ঘটনা। সে বউকে আর কেউ নিতে আসছিল না। সে বউয়ের কাছ থেকে জানা গিয়েছিল যে তার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই দুই এলাকার জমিদার বাড়ি। আর তখন আমাদের বাড়িতে কোনো পুরুষ লোকও ছিল না। তাই আমার দাদি সাহস করে আর সে নববধূর বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি খবর পাঠায়নি, কারণ দাদির ভয় ছিল বউয়ের বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই যেহেতু জমিদার বাড়ি, সেহেতু ওইসব জমিদার বাড়ির লোকেরা ভুল বুঝে আমাদের শেখ বাড়ি আক্রমণ করতে পারে। তাই পুরুষ লোকের বাড়িতে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। ঘটনার পরপরই পাকিস্তানে খবর পাঠানোর মতো বুদ্ধিও আমার দাদি করে উঠতে পারেনি। পাকিস্তানে খবর পাঠায় 4 দিন পরে। সে খবর পৌঁছাতেও সময় লাগে। খবর পেয়ে আমার বাবা দাদা সহ সব পুরুষ লোকেরা বাড়ি ফিরে আসে, কিন্তু ততদিনে সে নববধূর আমাদের বাড়িতে 7 দিন থাকা হয়ে গিয়েছিল। আব্বার সাথে দেখা হওয়ার আগেই আমার আম্মা নতুন বউয়ের মতো পুরো 7 দিন আমাদের বাড়িতে ছিল। জানো চেয়ারম্যান, আজ প্রথম তোমাদের মেয়ে লহরীকে দেখলাম। তোমাদের মা সেই সময় দেখতে ঠিক লাহরীর মতোই ছিল, এমনই বরফ শুভ্র গায়ের রং ছিল। লাহরীর চোখের মতোই নীলাভ বাদামি ছিল তার চোখ। এভাবেই হরিণের মতো মায়া ছিল সে চোখে। লাহরীর হাসি যেমন নব পূর্ণিমার পূর্ণ চাঁদের হাসির মতো, এমনই হাসি ছিল সে ঠোঁটে। কিন্তু আমি শুনেছিলাম তোমার মায়ের মতো যে নাতনি হয়েছে ওর নাম শায়রি, অথচ এখানে দেখছি ওর নাম লাহরী। এবার লহরীর বাবা সবুজ শেখ জানাচ্ছেন, আসলেই শায়রি লহেরি
দুজনেই দেখতে আমার মায়ের মতো হয়েছে। শায়রি কোথায়? শায়রিকে দেখছি না কেন? 2 বছর হলো শায়রি মারা গেছে। শায়রি মারা গেছে? যুবতী মেয়ে কিভাবে মরে গেল? আমি বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে না। আমি 10-12 মিনিট পরে আবার আলোচনায় বসবো তোমাদের সাথে। অর্ণবের নানা লতিফ চৌধুরী হয়তো ওয়াশরুমে গিয়েছেন, তাই বউ চুরি নিয়ে আলোচনাও বন্ধ আছে এখন। আজ এই বউ ভাতের অনুষ্ঠানে শেখ বাড়ির বউ চুরি সংক্রান্ত আলোচনা হবে বলে ফ্যামিলির বাইরের কোনো মানুষ বউ ভাত নিয়ে আসেনি সূচনার বাবা। শুধু 2 জন কুমারী মেয়ে এসেছে আজ এই বউ ভাতের অনুষ্ঠানে। একজন হচ্ছে লহরী, আরেকজন লহরীর ফুফাতো বোন শৌরি। অনেকের বন্ধুরা নতুন বেআইন শৌরিকে দেখেই ডাকাডাকি শুরু করছে। এই যে বেআইন, আসেন গল্প করি। আমি গল্প পারি না। আমরা গল্প শিখিয়ে দেবো বেআইনকে। রোমান্টিক গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্পের কাছে আসার গল্প সব শিখিয়ে দেবো আপনাকে। আমার এসব গল্প শেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে 18+, 17+, 25+ গল্প শিখিয়ে দেবো বেআইনকে। এসব গল্প আমার শেখার প্রয়োজন নেই। ঠিক আছে বেআইন, আপনাকে আমার বাসর রাতের গল্প শিখিয়ে দেব। এটা আপনার ভবিষ্যতে প্রয়োজন আছে। এসব গল্প গিয়ে আপনার বউকে শেখান। বউ নাই তো, তাই বেআইনকে শিখিয়ে নিতে চাচ্ছি। ভবিষ্যতে আমরাও কাজে লাগবে আর আপনারও কাজে লাগবে। বেখেয়ালি লহরী একটা মাধবী ফুল গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছে। এই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল থেকে ছবি তুলে যাচ্ছে লহরী। একবার সামনে গিয়ে একবার পিছনে গিয়ে মাধবী ফুলের সাথে সেলফি তুলছে লহরী। হঠাৎ কি যেন ভেবে আনমনে সেলফি তুলতে গিয়ে হিলের জুতো উল্টে মাধবী ফুল গাছে ঝোপের ওপর পড়ে গেছে লহরী। লহরী যদিও কিছু হয়নি, কিন্তু মাধবী ফুলের 12টা বেজে গেছে। অর্ণবের ফুল গাছের 12টা বেজেছে বলে অর্ণব দৌড়ে এসেছে। এসে অর্ণব বলছে, এই যে ম্যাডাম ভোলা ভালা, আমার ফুল গাছটার 12টা বাজিয়ে দিয়েছেন তো। সরি, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এত ভুল যে কিভাবে করেন বুঝি না। আমাকে নিজের বর ভেবে ইচ্ছে করেই এত ভুল করেন নাকি? জুতো চুরি ফুল গাছের ওপর পড়ে যাওয়া ছাড়া তো আর কোনো ভুল করিনি আমি। কি করছেন? এত ভুল কখন করলাম? করেছেন। কি করেছি? একজনের মন চুরি করেছেন আপনি, কিন্তু সেখানেও ভুল করে বসে আছেন। সিনিয়র জুনিয়র মানেননি। মন চুরি করতে ইচ্ছে করেছে আপনার, তো করতেন চুরি, কিন্তু ভুল করলেন কেন? সিনিয়র জুনিয়র না মেনে মন চুরি করে এখন আরেকজনকে বিপদে ফেলে দিয়েছেন। আমি যে কি করি এখন। লহরী আবার সবাই বুঝতে পেরেছে। লজ্জা, ভয়, দ্বিধার সংকোচে কোথাও যেন হারিয়ে যাচ্ছে লহরী। মুখ যেন আজ আর ভাষা নেই লহরীর। সব ভাষায় যেন হারিয়ে যাচ্ছে এখন। আজ এলোমেলো লাগছে লহরী উদাস অগোছলে মনটারও। লহরী আবার চলে যেতে যাচ্ছিল, কিন্তু অর্ণব ডাক দিয়েছে, দাঁড়ান। লহরী দাঁড়িয়ে গেছে। অর্ণব ধমক দিয়ে বলছে, আমি কি আপনাকে যেতে বলেছি? আমি আপনার কথা শুনবো কেন? শুনবেন। আর কিছু বলবেন? হ্যাঁ শুনলাম, শায়রি নামে আপনার আরও এক বোন ছিল। হ্যাঁ, শায়রি আপু আমার মেজ বোন ছিল। কিভাবে মারা গিয়েছিলেন উনি? বলবো না। আপনাকে বলতে হবে। আমরা পারিবারিক ব্যাপার অন্যের সাথে শেয়ার করি না। আমায় বিশ্বাস করতে পারেন। শায়রি আপু বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। কেন? আত্মহত্যা কেন করেছিল? আমি জানি না। মিথ্যা বলছেন কেন? বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। শায়রি আপু কেন বিষ খেয়েছিল আমরা কেউই জানি না। ভীষণ মেধাবী আর প্রতিবাদী ছিল শায়রি আপু, দেখতেও ছিল আমার মতোই। আমি জানি না কেন আপু এভাবে মারা গেল। এই যে আপনি আমাকে ভোলা ভালা বলছেন, আমি কিন্তু আগে এমন ছিলাম না। আমি চঞ্চল ছিলাম, কিন্তু বেখেয়ালি ছিলাম না। ছোটবেলা থেকেই শায়রি আপুর সাথে থাকতাম আমি। কেন এমন করে মারা গেল কিছু বলে যায়নি আপু। কোনো চিঠি, কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি শায়রি আপুর। জানেন, আপুকে আমার অনেক বেশি মনে পড়ে। ভীষণ মানসিক কষ্ট আর যন্ত্রণা হয় শায়রি আপুর জন্য আমার। আমি এসব যন্ত্রণা ভুলে থাকতে চাই, তাই সারাক্ষণ বিভিন্ন দুষ্টুমিতে নিজেকে ব্যস্ত রাখি। কিন্তু প্রচণ্ড মানসিক অশান্তি এবং হতাশা আমাকে বেখেয়ালি করে তুলেছে। আমি বারবার ভুল। অর্ণবের নানা লতিফ চৌধুরী চলে এসেছেন। অর্ণবকে ডাক দিয়েছেন নানা। অর্ণব চলে গেছে নানার ডাকে। বউ চুরি সংক্রান্ত আলোচনা আবার শুরু হয়েছে। অর্ণবকে দেখিয়ে তার নানা 2 শেখ সাহেবকে বলছেন,
লহরীর দাদির সে প্রেমিক স্বামী যুবক বয়সে ঠিক অর্ণবের মতো ছিল দেখতে। অর্ণবের মতো এমনই 5 ফুট 9-10 ইঞ্চি লম্বা ছিল। শ্যামলা গায়ে রঙের চওড়া কাঁধ, ঘন কালো ভ্রু আর কাকড়া চুলের এক সুদর্শন যুবক ছিল তোমাদের মায়ের সে প্রথম স্বামী। যুবক বয়সে অবিকল অর্ণবের মতো দেখতে ছিল সে ভদ্রলোক। এতক্ষণ পরে সূচনার বাবা সবুজ শেখ আবারও কথা বলছেন। অর্ণবকে তো দেখে মনে হচ্ছে ও আপনার মতোই দেখতে হয়েছে। তবে কি আপনি নিজে ছিলেন আমার মায়ের প্রথম স্বামী? এই প্রশ্নের উত্তর জানার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। তোমাদের বাড়ির ঠিকানা পেয়ে তোমার মায়ের প্রথম স্বামী বারবার নববধূকে ফিরিয়ে আনতে গিয়েছিল, কিন্তু তোমার বাবা কেন ফেরত দেয়নি সে নববধূকে? কেন ফিরিয়ে দেয়নি অন্যের স্ত্রীকে? লতিফ চৌধুরীর প্রশ্ন শুনে লহরীর বাবা সবুজ শেখ বড় ভাই চেয়ারম্যান শেখের দিকে তাকিয়ে আছেন, কারণ পুরানো আমলের ঘটনা তার থেকে বড় ভাই ভালো জানেন। সবুজ শেখের ইশারা পেয়ে চেয়ারম্যান শেখ উত্তর দিচ্ছেন। আসলে বেহারারা পালকি সহ বউ রেখে যাওয়ার 7 দিন পর আমার বাবা দাদা পাকিস্তান থেকে বাড়ি ফিরে আসে। আমার দাদা এসে খোঁজ নিয়ে জানতে পারেন যে সে নববধূর বাবা নেই, আবার কোনো চাচাও ছিল না, আবার আপন 2 ভাইও 10 বছরের কম বয়সী ছিল। তাই আমার দাদা সিদ্ধান্ত নিয়েছিল যে এ বউকে আর শ্বশুরবাড়ি ফেরত দেবে না। বউয়ের বাবার বাড়ি খবর পাঠিয়েছিল দাদা, সেখান থেকে মুরব্বীরা আসেন। তারপর দাদা বলে যে এই নববধূর বাবা ভাই নেই, তাছাড়া আমাদের বাড়িতে 7 দিন থেকেছে। এ বউকে এখন শ্বশুরবাড়িতে পাঠালে সারা জীবন কলঙ্কের দাগ নিয়ে চলতে হবে। সমাজ এ বউকে মেনে নেবে না, কলঙ্কের অপবাদ দেবে। আমাদের বাড়িতে 7 দিন থেকে নষ্ট হয়ে গিয়েছে এমন বদনাম দেবে। তাছাড়া বউয়ের কোনো বাপ ভাইও নেই, তাই প্রতিবাদ করারও কেউ থাকবে না। সেক্ষেত্রে শ্বশুরবাড়ি ফেরত দিলে মেয়েটা সারা জীবন অশান্তিতে ভরে যাবে। তাই দাদা আর আনম্যারিড ছেলে মানে আমার বাবার সাথে সে নববধূর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তোমাদের চাপে পড়ে বউয়ের মতো মা মেয়েকে খুঁজে পাওয়ার ব্যাপারে আমাদেরকে জানায়নি। তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির খবর পাঠানো হয় সে নববধূকে তালাক দেওয়ার জন্য। তখন আমরা তোমাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম বউ ফিরিয়ে আনতে, কিন্তু তোমার বাবা নববধূকে ফেরত দিতে অস্বীকার করে, উল্টো বউকে তালাক দিতে বলে আমাদেরকে। তারপর রাতে আমরা দলবল নিয়ে আক্রমণ করি, কিন্তু বাড়ির মেয়ে এবং বউকে তোমরা লুকিয়ে ফেলেছিলে। যে রাতে আক্রমণ করি সে রাতে বাড়ির সব লোক শেষ মুহূর্তে লুকিয়ে গিয়েছিল। পরে জেনেছিলাম তোমাদের জমিদার বাড়ির ঘরের এক রুমের নিচে দিয়ে সুড়ঙ্গ ছিল, সে সুড়ঙ্গ দিয়ে তোমরা দিঘির পাড়ে চলে গিয়েছিলে। আমরা ব্যর্থ আক্রমণ করে ফিরে আসি। তোমাদের বাড়ির কেউ জানতো না যে আমরা আক্রমণ করেছিলাম। তারপরে আমরা আবার গিয়েছিলাম তোমাদের বাপদাদার কাছে, কিন্তু তারা নববধূকে ফিরিয়ে না দিয়ে উল্টো তালাক দেওয়ার জন্য অনুরোধ করে। এরপর নববধূ ফিরিয়ে আনার জন্য সব খোঁজ নিয়ে আমরা আবার জেনে শুনে তোমাদের বাড়ি আক্রমণ করি। সুড়ঙ্গের ওপারে লোক রাখার সিদ্ধান্ত নেই। রাত 11টায় আমরা কি করে বাজারে চলে যাই। সিদ্ধান্ত ছিল রাত 1টায় এসে তোমাদের বাড়ি আক্রমণ করব। রাত 1টায় নববধূকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আক্রমণ করি, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে বাড়িতে শুধু কয়েকজন কাজের লোক ছিল। তাদের কাছে শুনেছিলাম যে সে রাতে নাকি তোমাদের দাদির বাবার বাড়ি থেকে খবর এসেছিল যে তার ভাই মারা গিয়েছে। নববধূকে নিয়ে সে মৃত বাড়ির উদ্দেশ্যে 11:30টার দিকে সবাই রওনা দিয়ে গেছে। আমরা তোমাদের কর্মচারীর কাছ থেকে ঠিকানা নিয়ে সে মৃত বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভেবেছিলাম রাস্তায় আমাদের বউ ছিনিয়ে নিয়ে আসব, কিন্তু তোমাদের বাড়ির কর্মচারীরা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছিল। তারা গিয়েছিল জলপথে আর আমরা গিয়েছিলাম সড়ক পথে। সে মৃত বাড়িতে যেতে যেতে দিন হয়ে যায় আমাদের। সে মৃত বাড়িতে গিয়ে আমরা আমাদের বউ খোঁজ করি, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে তোমার বাবা নাকি আমাদের বউকে লুকিয়ে রেখেছে। কারণ তোমার বাড়ি থেকে একজন কর্মচারী জলপথে এসে তোমার বাবাকে সংবাদ দিয়ে গেছে যে বউ নিতে তার স্বামী বাড়ি আক্রমণ করেছিল। এ খবর পেয়ে তোমার বাবা আগেই আমাদের বউকে লুকিয়ে রেখেছিল। আমরা বউ ফিরিয়ে আনতে পারিনি। এরপরে আবার আমরা গিয়েছিলাম তোমাদের বাপ দাদার কাছে। তখন তোমার বাবা বলেছিল যে সে আমাদের নববধূকে বিয়ে করবে বলে ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে। এরপরেই শুরু হলো আমাদের জীবনে কঠিনতম অধ্যায়। আমি লতিফ চৌধুরী কাঁদছেন। লহরী বাবা লতিফ চৌধুরীকে জিজ্ঞেস করছেন, আপনি নিজেই কি আমার মায়ের প্রথম স্বামী ছিলেন? লতিফ চৌধুরী আরও বেশি কেঁদে যাচ্ছেন। তার 4 নাতি অর্ণব, অনিক, রিফাত, রাকিবও উঠে গেছে।
কান্না সহ্য করতে না পেরে অর্ণব চলে গেছে পুকুর ঘাটে। সেখানে গিয়ে দেখে লহরীর ফুফাতো বোন শৌরি এক ছেলের সাথে আড্ডা দিচ্ছে। এ ছেলে হচ্ছে শৌরির প্রেমিক শৌখিন। অর্ণব চলে এসেছে। অর্ণব খুঁজছে লহরীকে, কিন্তু খেয়াল করলো লহরী ফুল গাছের ওখানে প্লাস্টিকের চেয়ারে বসে বাচ্চাদের সাথে কথা বলছে। শেখ বাড়ির ছোট মেয়ে হওয়ায় লহরীর মধ্যে এখনো ছোট ছোট ভাব রয়ে গেছে। অর্ণব এসে বাচ্চাদেরকে বলছে, তোমাদের জন্য ওখানে সফট ড্রিঙ্কস রাখা আছে, যাও খেতে যাও। বাচ্চারা চলে গেছে। লহরী মাথা নিচু করে বসে আছে। অর্ণব লহরীকে বলছে, বাচ্চাদের সাথে শুধু খেলতে জানলে হবে না, বাচ্চা পালতেও জানতে হবে। লহরী মুচকি হাসি দিচ্ছে নিচের দিকে তাকিয়ে। এবার অর্ণব বলছে, এভাবে মিষ্টি হাসি দিয়ে আমায় ভাসিয়ে নিচ্ছেন সায়রে, হয়তো কোনো এক প্রণয় সায়রে। লহরী লজ্জায় মরে যাচ্ছে। কেন যেন অর্ণবের কথাগুলো লহরীর হৃদয়ে দোলা দিয়ে যায়। হয়তো সে দোলা প্রণয়ের দোলা, হয়তো লহরীর হৃদয়েও বেজে যাচ্ছে প্রণয়ের সুর। এ সুরে লহরী যেন হারিয়ে যাচ্ছে বহুদূর। কিন্তু এ শত্রুর ফ্যামিলির লোকের সাথে প্রেম করবে না সে। তাই এবার লহরী উঠে দাঁড়িয়ে বলছে, আমি কি যাব? বসুন। কিছু বলবেন? সায়রীর মৃত্যুর ঘটনাটা বলুন। আমি আর মা গিয়েছিলাম গাজীপুরে, আমাদের নানা বাড়ি ওখানে। ঘটনার 2 দিন আগে গিয়েছিলাম আমরা। বাবা আর সূচনা আপু ছিল সায়রী আপুর সাথে। চাচা চাচি, নির্ঝর ভাই, সৌরভ ভাই, ফুপি, শৌরি আর দাদিও তখন বাড়িতে ছিল। আপুকে আমরা ভালোই দেখিয়ে গিয়েছি। সায়রী আপুর কোনোদিন কারোর সাথে প্রেম করার কথা শুনিনি। আমার যাওয়ার পরের দিন সূচনা আপুর জ্বর ওঠে। সায়রী আপু নাকি সূচনা আপুকে সেদিন কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সূচনা আপুর অসুখ দেখে আর কিছু বলেনি। সূচনা আপুকে বলেছিল, তুই সুস্থ হলে আমরা এক হারামিকে ধরিয়ে দিব। কিন্তু সে রাতেই বিষ খেয়ে মারা যায় সায়রী আপু। রাতে কেউ জানতে পারেনি যে বিষ খেয়েছে। সে রাতে খুব বৃষ্টি হয়েছিল, এ কারণে হয়তো বিষ খেয়ে ছটফট করলেও কেউ শুনতে পায়নি। সকালে দরজা খুলতে না দেখে সবার সন্দেহ হয়েছিল যে সায়রী অসুস্থ কিনা, কিন্তু যখন দরজা খুলছিল না তখন দরজা ভেঙে দেখে যে সায়রী আপু মারা গেছে। সৌরভ ভাইয়া তো ডাক্তার, সে সায়রী আপু শরীরের রং দেখেই বুঝতে পারে যে আপু হয়তো বিষ খেয়েছিল। হসপিটালে নেওয়ার পরে কনফার্ম হয় যে বিষ খেয়েই মারা গেছে। কিন্তু আমরা গাজীপুর থেকে ফিরে আসার সময়টুকু আর অপেক্ষা করা হয়নি। তার আগেই সায়রী আপুকে দাফন কাফন করে ফেলা হয়। শেষবারের মতো মা আর আমি সায়রীর মুখটাও দেখতে পাইনি। মায়ের অনেক অনুরোধ সত্ত্বেও আমাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়নি। থানা পুলিশ করেননি? মামলা করেছিল বাবা। পোস্টমর্টেম রিপোর্টে কিছু ধরা পড়েনি? সে পর্যন্ত মামলা করায়নি। বাবাকে ফ্যামিলির সবাই বুঝিয়েছিল যে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর এজন্যই হয়তো বিষ খেয়ে মারা গেছে। এটা ধরা পড়লে ফ্যামিলির মান সম্মান যাবে, তাই পোস্টমর্টেম করতেও দেয়া হয়নি। তাহলে আপনার ফ্যামিলির লোকেরাই হয়তো কোনো এক অজানা স্বার্থে আপনার বোনকে বিষ খাইয়ে মেরেছে। আপনাকে কে বলেছে এটা? ওই যে বললেন ফ্যামিলি থেকে তাড়াহুড়ো করে লাশ মাটি দেওয়া হয়েছিল, আবার পোস্টমর্টেমও করতে দেয়া হয়নি। এসব থেকেই তো বোঝা যায় যে ফ্যামিলির লোকই বিষ খাইয়ে মেরেছে আপনার বোনকে। আমারও মাঝে মাঝে এমনই মনে হয়। আপনি আমায় ইনফরমেশন দিয়ে হেল্প করবেন। আমি ইনফরমেশন বিশ্লেষণ করে আসামি খুঁজে বের করব। আপনি পারবেন না। পারবো। জানেন তো, প্রথমবার বিসিএস দিয়ে আমি শিক্ষা ক্যাডারে জয়েন করেছিলাম, দ্বিতীয়বার দিয়ে পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে জয়েন করেছিলাম, তৃতীয়বার বিসিএস দিয়ে কাস্টমস ক্যাডারে এসেছি সহকারী কমিশনার হিসেবে। পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে কয়েক মাস কাজ করার অভিজ্ঞতা আছে আমার। আসামি আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ইনফরমেশন দেব, তবে আসামি খোঁজার নাম করে কারোর প্রেমে পড়তে পারবেন না। প্রেমে অলরেডি পড়ে গেছি। আপনি ভুল করছেন। আপনি আমার জীবনের সবচেয়ে মধুর ভুল। এ ভুল বড়ই প্রিয় আমার। কি বলছেন এসব? মেরেছেন আপনি আমাকে, এবার মরবেন আপনি নিজেও। অনেকগুলো দেয়াল আছে আমাদের মাঝে, তাই আপনার সাথে আমার কোনো ভবিষ্যৎ সম্পর্ক অসম্ভব। আমায় প্রণয়ের হাতছানি দিয়ে এক প্রণয় সাগরে ভাসিয়ে নিয়েছেন আপনি। আমি প্রণয় সাগরে ডুবে হাবুডুবু করব, আর আপনি তীরে বসে মজা দেখবেন। এমনটা হতে দেব না। মরলে আপনাকে নিয়েই মরব, আর বাঁচলেও
আপনাকে নিয়েই বাঁচবো। ওই দেখে অনেকে যে সূচনাকে বলছে, সূচনা, আজ কি তোমাদের বাড়ি যাওয়া লাগবে আমার? হ্যাঁ, যাওয়া তো লাগবেই। আমার আবার ভয় হয়। কিসের ভয়? আমাদের পক্ষের পুরুষ লোকেরা তোমাদের নতুন বউ ছিনিয়ে নিয়েছে। তোমাদের বাড়ি গেলে মেয়েরা যদি আবার এই নতুন জামাই অনেককে ছিনিয়ে নিয়ে যায়? ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় তো পাচ্ছি। তোমাদের বাড়ি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বউ যদি আমাকে তার আঁচলে রাখে তবেই আমি আজ শ্বশুর বাড়ি যাব। লতিফ চৌধুরী কান্না থামিয়েছেন। শেখ নির্জল লতিফ চৌধুরীকে বলছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।